আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যবসায়ী সোহাগ হত্যাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রভাবটা কান্ট্রিতে পরিণত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে কথা বলছেন গোলাম মোল্লা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। প্রিয় দর্শক, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাব, সেখানে বিস্তারিত দেখে আসবো। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, ঢাকার মিটফোর্ড এলাকা পুরনো ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যবসায়িক এলাকা। সেখানে একটি নির্মম হত্যাকাণ্ড ঘটেছে। এটাকে মধ্যযুগীয় বর্বরতা বলা যাবে না, বর্বরতাটাকে আপনি প্রাগৈতিহাসিক যুগের বর্বরতা বলতে পারেন। মধ্যযুগে যখন কাউকে হত্যা করা হতো বা খুন করা হতো, সেখানে খুন করার জন্য অনেক অত্যাধুনিক অস্ত্র ছিল, তলোয়ার ছিল, ছুরি ছিল, আরো অনেক কিছু। কিন্তু প্রাগৈতিহাসিক যুগে যখন কোনো অস্ত্র আবিষ্কার করা হয়নি, যখন আগুন জ্বালাতে হতো পাথরে এবং পাথরে ঘষে, এবং যখন পাথর দিয়ে যে অস্ত্র তৈরি করার, ঢাল সুরকি তৈরি করার যে প্রাথমিক স্তর, ওটাও আবিষ্কৃত হয়নি, তখন মানুষ যে উন্মত্ততা দেখাতো, পাশবিকতা দেখাতো, সেটা হলো বড় কোনো লাঠি বা ভারী কোনো পাথর দিয়ে প্রতিপক্ষকে আক্রমণ করত। এরকম একটা নির্মমতা এবং নিষ্ঠুরতা প্রাগৈতিহাসিক যুগে ছিল। এবং রাহুল শঙ্করায়তন নামে একজন বিখ্যাত লেখক আছেন, তার একটা বই আছে, ভলগা থেকে গঙ্গা। তো সেখানে সেই প্রাগৈতিহাসিক যুগের নিষ্ঠুরতা, স্বামী স্ত্রী সম্পর্ক, সমাজে যৌনতা, পরিবার, এগুলো নিয়ে উনি একটা কাল্পনিক চিত্র আবিষ্কার করেছেন বা লিখেছেন। খুবই বিতর্কিত বই ভলগা থেকে গঙ্গা। সেখানে গেলে আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের সেই রাহুল শঙ্করায়তনের সেই বইতে সবকিছু পাবেন। তো ঠিক ওইরকম একটা ঘটনা ঘটেছে পুরনো ঢাকার মিটফোর্টে। ঘটনা আমরা যতটা জেনেছি সেটা হলো যে যারা আক্রমণ করেছেন তারা বিএনপির সমর্থক বা কর্মী, আর যাকে হত্যা করা হয়েছে তিনিও বিএনপির কর্মী। দুই গ্রুপের মধ্যে ব্যবসায়িক দ্বন্দ্ব, সংঘাত, মারামারি ছিল, রেষারেষি ছিল, এবং এরা খুব বড় ব্যবসায়ী নয়, একেবারে গরিব ভাঙ্গারি ব্যবসা করে। যারা মেরেছে তারাও কেউ কাটা কেউ নন, আর যিনি মরেছেন তিনিও কেউ কাটা কেউ নন। কিন্তু এখানে যে পদ্ধতিতে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে, এতে বিএনপির জন্য অনেকগুলো অশনি সংকেত চলে এসেছে। প্রথমত, এখানে সারা বাংলাদেশে পক্ষ এবং বিপক্ষ, তারা বিএনপি, অন্তর্দ্বন্দ্ব বিএনপি, এবং এ যাবৎকালে প্রায় 150 থেকে 200 লোক খুন হয়েছে কেবলমাত্র বিএনপির এই অন্তর্দ্বন্দ্বের কারণে সারা বাংলাদেশে। এবং সেই অন্তর্দ্বন্দ্বটি যে কতটা ভয়াবহ, কতটা নির্মম, নিষ্ঠুর এবং প্রাগৈতিহাসিক, এটা এই মিটফোর্ড হত্যাকাণ্ডের মাধ্যমে ফুটে উঠেছে। এখানে যাকে মারা হয়েছে তাকে মারতে মারতে উলঙ্গ করে ফেলা হয়েছে, পরনে শুধুমাত্র একটা জায়গা ছিল। এবং যিনি মেরেছেন বা যারা মেরেছেন তারা শিওর হতে পারেননি যে এই লোকটি মরেছে কিনা। তো এই লোকটি মরেছে কিনা তা প্রমাণের জন্য তারা একটা বড় একটা পাথর দিয়ে তাকে আঘাত করেছে, একেবারে সেই আদিম মানুষের মতো করে। তো যিনি জ্ঞান হারানো অবস্থায় রাস্তায় উলঙ্গ হয়ে শুয়েছিলেন পিটুনিতে, তার দেহে প্রাণের সঞ্চার ছিল, তখনও পর্যন্ত তিনি হয়তো জ্ঞান হারিয়েছিলেন, কিন্তু ওই পাথরের আঘাতে তিনি আবার সামান্য নড়াচড়ার চেষ্টা করেন। ঠিক ওই অবস্থায় হত্যাকারী আবার পাথর উঠিয়ে তাকে দ্বিতীয় দফা, তৃতীয় দফা উপর্যুপরি আঘাত করে, সেই পাথরে আঘাত করে তার মৃত্যুটিকে নিশ্চিত করেন। এবং এই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে, মন এবং মস্তিষ্কে নানা রকম প্রশ্ন এসেছে। স্বাভাবিক যে প্রশ্ন সেটি হলো যে বিএনপি এত নিষ্ঠুর হতে পারে? বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি এত খারাপ অবস্থায় যেতে পারে? তৃতীয়ত হলো যে এই কাজগুলো ঢাকা শহরে হচ্ছে, সারা বাংলাদেশে হচ্ছে, দল হিসেবে বিএনপি কি করছে? তারা তো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। এরপরে ব্যাপার হলো যে এই সকল ক্ষেত্রে যেখানে চাঁদাবাজি জড়িত, ব্যবসা বাণিজ্য জড়িত, এর কমিশনগুলো হাত বেহাত হয়ে কোন পর্যায়ে আসে, কারা পায়? এর কারণ হলো যে এই ধরনের অপরাধ, এর একটা চেইন অফ কমান্ড থাকে, এর একটা সিন্ডিকেট থাকে। তো বিএনপির এই যে যিনি হত্যা করলেন এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হলেন, তাদের এই অপকর্মের সাথে কোন পর্যায়ের বিএনপির নেতাকর্মী জড়িত, কত টাকা জড়িত, এবং সেই টাকা কোথায় কোথায় যাচ্ছে, আর এর দায় দায়িত্ব কার? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে।
দ্বিতীয় যে প্রশ্নটি আসছে যে বিএনপি এখনো রাষ্ট্র ক্ষমতায় যায়নি, তো রাষ্ট্র ক্ষমতায় না যেতেই তারা যদি এত নির্মম হতে পারে, এত নিষ্ঠুর হতে পারে, এই দলটি যদি আবার ক্ষমতায় আসে তাহলে তারা তো পুরো দেশকে আইএমএ জাহিলিয়াতের চাইতেও খারাপ বানিয়ে ফেলবে। এই যে যে নিষ্ঠুরতা দেখানো হলো, পাথর মেরে মানুষ হত্যা, এই ঘটনা তো বাংলাদেশে কখনো আমরা দেখিও নি, শুনিও নি। আর এইভাবে যে কাউকে মারা যায় এ কথা আমরা কল্পনাও করিনি। এই নিষ্ঠুরতা বিএনপি শিখলো থেকে এই জিনিসগুলো আলোচনা হচ্ছে ইন জেনারেল, এবং এটার মধ্যে অন্য কোনো রাজনীতি নেই। কিন্তু এই নির্মম ঘটনাটিকে বিএনপি যারা রাজনৈতিক প্রতিপক্ষ তারা ক্যাশ করেছে, তারা এটাকে গ্রহণ করেছে এবং বিএনপিকে হেয় করার জন্য, তারেক রহমান সাহেবকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য তারা সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে কয়েকটি কারণে। প্রথম কারণ হলো যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে ইতিমধ্যে বিএনপির একেবারে অহিনকুল দা কুমড়া সম্পর্ক হয়ে গেছে, এবং সেই রাজনৈতিক দলগুলোর হাতে বিএনপির কয়েকজন নেতা ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, বিশেষ করে খুলনাতে, এবং সেখানে রক কাটার মতো ঘটনা ঘটেছে এবং সেটিকে বিএনপি ক্যাশ করতে পারেনি এখন পর্যন্ত। তো এখন দেখা গেল যে বিএনপি যদি এটাকে ক্যাশ করে আবার সেই রক কাটার কথা আসে, আবার সেই হত্যাকাণ্ডের কথা আসে, তাহলে বিএনপি যারা প্রতিপক্ষ তারা ব্যাকফুটেজে চলে যাবে। তো কাজেই বিএনপি যারা প্রতিপক্ষ তারা অলনে ছাড়েন। অর্থাৎ ধরুন যেই দিন মিটফোর্টের হত্যাকাণ্ড ঘটেছে, প্রস্তুরযোগ্য হত্যাকাণ্ড ঘটেছে, তার 2 দিন পরে খুলনার ঘটনা ঘটেছে। খুলনার ঘটনা যেদিন ঘটেছে তার পরের দিনই দেখা গেল বিএনপি যারা প্রতিপক্ষ তারা এরকম ভাবে মিটফোর্টের ঘটনাটা ক্যাশ আউট করেছে, যাতে করে বিএনপি তাদের লোকদের যে রক কেটে দিয়েছে বা মেরে ফেলেছে এই কথাটা উচ্চারণ করার জন্য তারা সুযোগ না পায়। তো এই পলিটিক্সে বিএনপি খুব নির্মম অবস্থায় পড়ে গেছে। আগে যেটা বলছিলাম যে ঘটনাটা এমনভাবে ঘটেছে যে এটা সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে, এবং এই দৃশ্য যেহেতু ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এক্ষেত্রে এটার পক্ষে এটা টু শব্দ করার মতো ক্ষমতা বিএনপির নেই। এবং এর ফলে কি হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের যারা সাধারণ ছাত্রছাত্রী তাদের সঙ্গে যদি এনসিপির নেতৃত্ব থাকে, তাদের সঙ্গে যদি সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যোগ সাজস থাকে, তাদের সঙ্গে যদি অন্যান্য ছাত্র সংগঠন, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক সংগঠন যারা অতি সম্প্রতি বিএনপি থেকে বের হয়ে এসছে এবং তারেক রহমানকে এখন তারা যে কোনো মানুষের চেয়ে বেশি ঘৃণা করে, কারণ বন্ধু যখন শত্রু হয়ে যায় তখন এর চাইতে আর শত্রুতা থাকে না। তো এরকম কিছু মানুষ অতি সম্প্রতি তারেক রহমানের শত্রু হয়ে গেছে তারা, এবং যারা রাজনৈতিকভাবে বিএনপির অহিনকুল সম্পর্কের প্রতিপক্ষ, তো তারা সবাই এখানে বাতাস দিয়েছে। এখন সবাই বাতাস দিয়েছে, কি ফ্যানের বাতাস, হাত পাখার বাতাস, নাকি এটি দাড়িপাল্লার বাতাস, এটা আমরা এখন বলতে পারবো না। কিন্তু বাস্তবতা হলো যে আমি আজকের এই ভিডিওটি করছি শনিবার, কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার পর পুরো ঢাকা শহর সারা বাংলাদেশ উত্তাল ছিল, এবং সেখানে বুয়েটের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে মানুষের ক্ষোভ এমন একটা পর্যায়ে চলে গেছে বিএনপিকে নিয়ে এবং তারেক রহমান সাহেবকে নিয়ে, যে অশ্লীল, যে অশ্রাব্য স্লোগান সাধারণ ছাত্রছাত্রীরা দিয়েছে। এইরকম অশ্লীল এবং অশ্রাব্য ভাষা রাজনীতিতে আমাদের জীবনে কখনো হয়নি। এর দুটো কারণ থাকতে পারে, সেটা হলো বিএনপি সম্পর্কে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ব্যবসায়ী সোহাগকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে যুব দল নেতা, সেই বিষয়টি নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় তৈরি হয়েছে, তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং কিভাবে একজন অপৈশাসিক ভাবে তাকে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন যে সেখানে মানুষজন চলাচল করলেও কেউ এসে বাধা দেয়নি বা প্রতিরোধ করে তোলেনি। প্রিয় দর্শক, খুবই নির্মম একটি পরিস্থিতি আমরা দেখেছি, যে ভিডিওগুলো আসলে দেখার মতো না, দেখতে চায়ও না। সর্বশেষ আমাদের কাছে যে নিউজটি এসেছে, এই বিষয়গুলো নিয়ে বিএনপির নেতারা নানান ভাবে কথা বলছেন, তারা দোষ চাপা দেওয়ার চেষ্টা করছে এবং এটাকে আসলে অন্যভাবে বলার চেষ্টা করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বিষয়গুলো নিয়ে কি বলেছে আমি একটু দেখি। জাতীয়বাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লেখা। আচ্ছা, বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন যে অপপ্রচার চলছে তার পেছনে একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সে চক্রান্ত হচ্ছে বাংলাদেশে জাতীয়বাদী শক্তিকে ধ্বংস
করা। সে চক্রান্ত হচ্ছে তারেক রহমান, যিনি উঠে আসছেন, যার একটি সম্ভাবনা দেখা দিয়েছে, তাকে নিশ্চিন্ত করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আজ রবিবার বিকেলে রাজধানী গুলশানে একটি হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য রাখেন। বিএনপির বিরুদ্ধে সাইবার আক্রমণ হয়েছে এমন অভিযোগ করে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, সাইবার অ্যাটাক হয়েছে তাদের আমাদের উপরে চতুর্দিক থেকে পরিকল্পিতভাবে বিএনপিকে প্রতিপন্ন করার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফ্যাক্ট টাইম প্রথমবারের মতো এবার আমাদের নেতা তারেক রহমানের উপর আক্রমণ হয়েছে। আপনারা লক্ষ্য করলে নিশ্চিত তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেল করে তার সম্পর্কে কথা বলেছে, সেটা যেটা খুব অ্যালার্মিং, বিপজ্জনক। গণমাধ্যমের চিত্র পরিবর্তন হচ্ছে উল্লেখ করে ফখরুলের দলের কর্মীদের সাইবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানায়। তিনি বলেন, এখন কিন্তু মিডিয়া পাল্টে গেছে, এখন খবরের কাগজ, ইলেকট্রনিক মিডিয়া এটাই শুধু প্রভাবিত করছে না, সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ডভাবে প্রভাবিত করছে মানুষকে। অপপ্রচারের জবাব দিতে তরুণরা এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মহাসচিব। দীর্ঘক্ষণ আলোচনা করেছেন, নানা আলোচনা সমালোচনা করেছেন। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।